আপনাকে ধন্যবাদ। জামায়াতের রাজনীতি আমার কাছে অনেক অস্পষ্ট লাগে এবং মনে হয় যে তারা একটা ধোঁয়াশা সৃষ্টি করতে চায়। আজকেও তারা যে কর্মসূচি করেছে এর বেশিরভাগ কর্মসূচি তারা নিজেরাও এটার ব্যাপারে সিরিয়াস এরকম আমার কাছে মনে হয় না। লোয়ার হাউসে পিআরের যেটা এটা তারা হচ্ছে সব সেই দল যারা সবার আগে 300 আসনের প্রার্থী মানে বসিয়ে দিয়েছে এবং তারা কাজ করছে রেগুলারলি, কিন্তু তারা আপার হাউস না লোয়ার হাউস বা ওই আমাদের যেটা সাধারণ যে নির্বাচন ব্যবস্থা, আমরা যখন আপার হাউসে পিআরের কথা বলেছি তখন সেটা কিন্তু একটা সুনির্দিষ্ট কারণে ছিল, কিন্তু আপনি যখন লোয়ার হাউসে পিআরের জিনিসটা আনলেন তখন কিন্তু আসলে পুরো নির্বাচন ব্যবস্থাই আপনাকে বদলে ফেলতে হবে। এটা খুব রেডিক্যাল একটা চেঞ্জ এবং এটা একদিনে হওয়ার জিনিস না। এর সাথে স্থানীয় সরকারের সম্পর্ক আছে, যে আপনি সংসদ সদস্য উঠিয়ে নেবেন লোকাল জায়গা থেকে, তাহলে ওখানে সেই ধরনের স্থানীয় সরকার, কারণ কোনো না কোনো ধরনের জনপ্রতিনিধিত্ব থাকতে হবে। এই জিনিসগুলোর ব্যাপারে আমি যেটা অনেকবার যাদের সাথে আমার কথা হয়েছে নানাভাবে জিজ্ঞেস করেছি যে আপনাদের ধরেন আমাদের যে সকল রাজনৈতিক পজিশন আমরা নেই, আমরা একটা 6 মাস 7 মাস বয়সী দল, প্রত্যেকটা যদি আপনি আমাদের কাছে এটার কনসেপ্ট পেপার চান আমরা আপনাকে দিতে পারবো। যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর রূপরেখা আমরা সেটা কমিশনের কাছে দিয়েছি, মৌলিক সংস্কারের রূপরেখা, যা যা পজিশন নেব, কেন প্রধান উপদেষ্টাকে জারি করা উচিত জুলাই সনদ, যে সকল পজিশন আমরা নিয়েছি প্রত্যেকটা লিখিত অবস্থান আছে আমাদের। আপনি একমত হন কিংবা দ্বিমত হন, আমাদের একটা পজিশন আছে। কিন্তু তারা যে এই যে পিআরটা হঠাৎ করে নিয়ে আসলো, এখন আপনি যদি তাদেরকে বলেন যে এটার পেছনে কি দার্শনিক কি রাজনৈতিক কি কারণ, আসলে এটা কি আসলে 5টা দফা এখানে আছে, দাবি কি আসলে 5টা নাকি একটা এই যে নির্বাচন পেছানো, এটাও কিন্তু অনেকে বলছে। সেটা জানি না। ওই যে নো হাঙ্কি পাঙ্কি আপনি আজকে শিরোনাম করেছেন, ওনারা কিন্তু অনেক চতুরতা করেন, যদি আমি হাঙ্কি পাঙ্কি নাও বলি, হ্যাঁ, কিন্তু করে আবার ওনারা অন্যদেরকে নো হাঙ্কি পাঙ্কি করতে বলছেন। বিশেষত তাহের ভাই, এটা আমি মাসুদ ভাইয়ের সাথে এই জায়গায় একমত যে উনি কিন্তু ইদানিং যে সকল বক্তব্য দিচ্ছেন, একবার কল রেকর্ডে একটা কথা বললেন, তো সেটার ব্যাপারে কোনো ক্ল্যারিফিকেশন আমরা তার কাছ থেকে পাই নাই যে এটা কি উনি নিজের কল রেকর্ড করেন, ধরেন উপদেষ্টার সাথে কথা হচ্ছে, আপনি যদি অন্য কেউ প্রোভাইড করলে কারা করে, এগুলো কিন্তু খুব গুরুতর প্রশ্ন। এবং উনার মতো উনি নিজেই বলেছেন যে উনার এখন স্ট্যাটাস বৃদ্ধি পেয়েছে। উনি ওই যে এলাকার যে একটা বক্তৃতার কথা বললেন, উনি বলেছেন যে আগে এমপি ছিলাম, এখন এমপির চেয়েও মাশাআল্লাহ অনেক উপরে আছি, মানে জাতিসংঘে যাই, জাতিসংঘের লোকেরা আমার সাথে দেখা করতে আসে ইত্যাদি ইত্যাদি। তাহলে উনার এই জায়গা থেকে তো উনি তো একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, ফলে তিনি যে কল রেকর্ডের হুমকিটা হঠাৎ করে দিলেন, কেন দিলেন এটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। উপদেষ্টাদের সমালোচনা তো আমরাও করে যাচ্ছি, কিন্তু আপনি কোনো একটা কি দাবি আদায় করার জন্য তাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করলেন। আমি এই প্রসঙ্গটা আমি একটু গুরুত্ব দিয়ে দেখতে চাই, কারণ এখন যখন নির্বাচন সামনে এবং উপদেষ্টাদের কাছেই আপনারা তাকিয়ে আছেন যে সরকার একটি সিদ্ধান্ত দেবে, সরকারকে আপনারা রেফারির ভূমিকায় দেখতে চাইছেন, সেই জায়গায় যদি আমরা ভাবি যে একটি দলের কাছে কোনো কয়েকজন উপদেষ্টার কণ্ঠ রেকর্ড আছে এবং তিনি অলরেডি বলেছেন যে এটা ফাঁস করে দেওয়া হবে, কখন এই কথাগুলো বলা হয় সেটা আমরা জানি। তো এর মধ্য দিয়ে আসলে কি এই উপদেষ্টা পরিষদকে বা সরকারকে প্রভাবিত করার মতো কোনো ঘটনা ঘটতে পারে কিনা, যদি হয় সেক্ষেত্রে আপনারা এনসিপি বা আমি এখান থেকে বিএনপির পজিশনও শুনতে চাইবো, আপনারা কিভাবে তাহলে মোকাবেলা করবেন বিষয়টিকে? মানে এটা তো আমরা প্রথমত আমরা তো মনে করি না যে ওনার এটা রাজনৈতিক কোনো আচরণ হয়েছে, উনি কল রেকর্ড, এবং এটা একটা গুরুতর কনসার্ন তৈরি করেছে যে আমি যখন রাজনৈতিকভাবে কারোর সাথে যোগাযোগ করব, কথা বলবো, তিনি যখন সেটা আবার এভাবে পরবর্তীতে ব্যবহার করতে চাইবেন, তখন তো একটা যে বিশ্বাস এবং আস্থা, এটা একটা মারাত্মক ঘাটতি হয়েছে। এবং ওনার যারা সম্ভাব্য মিত্র, তারাও তো ওনাকে সন্দেহ করা শুরু করবেন। কিন্তু ওনাদের দলের তরফ থেকে এটা নিয়ে কিন্তু আজকের আলাপ না, এটা আরো অনেক দিন আগের আলাপ, প্রায় 15-20 দিন হয়ে গেল। সম্ভাব্য মিত্ররা তাকে সন্দেহ করা শুরু করবে, কিন্তু যাদের কল রেকর্ড অলরেডি আছে তারা তো বাধ্য হয়ে ভয় পেয়ে, আমরা জানি না, সেরকম যদি কোনো বিষয় থাকে তাহলে তারা তো একটু নমনীয় হওয়ার চেষ্টা করবে, বা তারা হয়তো তাদের যেটা লজিক্যাল অবস্থান নেওয়ার কথা সেটা না নিয়ে তারা হয়তো কোনো একটা দাবির কাছে নথি স্বীকার করে ফেলতে পারে, আমরা জানি না। যেটাই হোক, পুরো ব্যাপারটা আমার কাছে খুব অ্যালার্মিং মনে হয়েছে, এবং ওনার জায়গা থেকে উনি এটা করতে পারেন না। কিন্তু জামায়াত ইসলাম দল হিসেবে কিংবা উনি কিন্তু এটা কোনো ক্ল্যারিফিকেশন দেন নাই। এটা নিয়ে যে এত সমালোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, কিন্তু ওনারা মোটা দাগে চুপচাপ ছিলেন। এখন সেইখান থেকে আর কি জামায়াত ইসলাম নির্বাচন পেছাতে চায় কিনা এটা আমি জানি না, কারণ তারা তো সবচেয়ে বেশি কাজ করছে নির্বাচন নিয়ে, দেখা যাচ্ছে অন্তত মাঠ পর্যায়ে। কিন্তু এই যে গণভোটের টাইমিংটাকে ওনারা এত গুরুত্বপূর্ণ করে তুলেছেন, গণভোটটা কিভাবে, আমরা যেটা ভাবছি যে গণভোটের মধ্য দিয়ে জনগণ যে রায়টা দেবে, গণভোট এবং নির্বাচন একই দিন হলেও কিন্তু আমাদের খুব বড় সমস্যা নাই, কারণ জিনিসটা একই, এটা তাৎপর্য একই হয়। আগে হলেও যে কথা, ইলেকশনের দিন হলেও একই কথা, কিন্তু আগে হওয়ার অনেকগুলো বাস্তব সমস্যা দেখা দিয়েছে। যে যদি আগে হয়, আমার কাছে কিন্তু মনে হয় না যে আগে হলে যা ইলেকশনের দিন হলে তা, এটা আমার কাছে মনে হয় না। আপনার ব্যয়ের ব্যাপারটা যদি আপনি বাদেও দেন, তবু আগে হলে একটা কনসিকুয়েন্স আছে, কারণ তার মানে এটা হচ্ছে মানুষ রায় দিয়ে দিল, তাৎপর্যের দিক থেকে একই জিনিস। আপনি গণভোটের যে মানুষ যে রায় দেবে, এটা তো আপনি ইলেকশনের দিন করলেও রায়, যেটা রায় আগে করলেও সেটা রায় না, তাহলে তো তখন জুলাই সনদ বাস্তবায়ন করে যদি আপনি ইলেকশন করতে চান, গণভোটের হ্যাঁ এর পক্ষে যদি হ্যাঁ জয়যুক্ত যদি হয়, তখন তো এই দাবিও আসতে পারে যে আমাদের তো এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন আমরা করতে পারি, সেই দাবিও আসতে পারে যে আমাদের পক্ষ থেকে দাবি আসতে পারে, ভোট দিয়ে
এটা সুযোগ নাই, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা সুযোগ নাই কেন? কারণ এটা যারা শুনানি করছেন তারা কিন্তু পরিষ্কার বলেছেন যে এটা চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে। আর এই সরকার এই নির্বাচনটা তো এই সরকারের অধীনেই হবে। তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে যেভাবে নতুন যে ফর্মুলাটা উল্লেখ করা আছে সেই ফর্মুলা অনুযায়ী এরপরে ইলেকশন থেকে হবে। ফলে আমার কাছে এটা আগে বা পরে, আগে বা ইলেকশনের সাথে একই হওয়াতে খুব বড় কোনো পার্থক্য আমি দেখি না। জামাত তো চাইতে পারে যে যদি গণভোট হয়ে যায় তখন বলতেই পারে যে আমার লোয়ার, যেহেতু নোট অফ ডিসেন্টগুলো এখানে থাকছে না, এবং আপনাদের জুলাই চার্টারে যদিও উচ্চ নিম্নকক্ষের বিষয়টি নাই পিআর পদ্ধতি, কিন্তু উচ্চকক্ষের ব্যাপারটা তো আছে। সেই জায়গাটা থেকে তখন একটা বিরোধ সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে কিনা সেটা হবে না। ধরেন ইলেকশনের দিন হচ্ছে, আপনার গণভোট হচ্ছে, সেখানে আপনি উচ্চকক্ষে পিআর এর পক্ষে রায় দিয়েছেন, তাহলে তো এটা তো মানে জাস্ট প্রথম অধিবেশনের পর থেকে উচ্চকক্ষে পিআর ফর্ম করা যাবে, এটা তো খুব বড় সমস্যা না। এমনকি ইলেকশনের আগে হলেও আপনি করে ফেলতে পারবেন। মানে যদি এটা গণভোটে জনগণ রায় দিয়ে দেয় উচ্চকক্ষে পিআর এর পক্ষে, তাহলে এটা ইলেকশনের দিন গণভোট হলেও খুব বেশি কিন্তু পার্থক্য হবে না। কারণ এটা সবাই আমরা জানি যে উচ্চকক্ষে পিআরটা এজেন্ডার মধ্যে আছে, ফলে সব দলের এটা প্রস্তুতির মধ্যে থাকবে যে আমাদেরকে উচ্চকক্ষে পিআর মানে উচ্চকক্ষে ফর্ম করতে হবে। আপনার কাছে আসলে কি মনে হয় এই যে 5টি দাবি এখানে উত্থাপিত হয়েছে, এর মধ্যে একটি তো হচ্ছে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, সেটা তো নির্বাচন কমিশন চেষ্টা করছে, আপনারাও বারবার বলেছেন, বিএনপিও এই কথাটা বলেছে, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে। জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার, সেই কথাগুলো আমরা বারবার শুনছি। জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিটা এখানে আছে। আপনার কাছে কি মনে হয় আসলে নেপথ্য কারণ কি, কোনটা আসলে তাদের মূল দাবি? তাদের আমার